ইরানের স্থল অভিযানের যে প্রস্তুতিটা আসলে আমেরিকা জোরে সোরে শুরু করেছে। এখন দেখা যাচ্ছে যে ইরানের ইরাক সীমান্ত দিয়ে ব্যাপক বোমা হামলা করা হচ্ছে এবং সম্ভবত ইরাকের যে কুর্দিস্তানের মিলিশিয়ারা তাদেরকে প্রস্তুত করা হচ্ছে যেন তারা ওই স্থান দিয়ে হচ্ছে ইরানে প্রবেশ করে। এখন একটা বিষয় দেখা যাচ্ছে যে যদি ইরানে আক্রমণ করা হয় তাহলে সম্ভাব্য কয়েকটি আক্রমণের স্থল নির্ধারণ করা হয়েছে। একটি হচ্ছে হরমুজ প্রণালীর পাশে বন্দর আব্বাস সেখানে আক্রমণ করা হবে। আরেকটু হচ্ছে যে ইরানের হরমুজ প্রণালীর পাশে যে খার্গ যে দ্বীপ রয়েছে ইরানের, যেখান থেকে হচ্ছে ইরানের সকল ধরনের তেল এবং অপরিশোধিত তেল বিক্রি হয়, সেখানে হয়তো আক্রমণ করা হবে। এখন এখানে ২ টো বিষয় দেখা যাচ্ছে যে, যদি ইরানের খাগ দিকে আক্রমণ করা হয়, তাহলে ইরান বলছে যে ইরানের নৌবাহিনী প্রস্তুত রাখা হয়েছে। নৌবাহিনীর সদস্যদের যারা সেখান থেকে আ স আ আ তা ইরা বি আ আমেরিকার যারা স্থল অভিযান পরিচালনা করবে তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। আবার অন্যদিকে যেটা বলা হচ্ছে যে যদি ইরাকের অঞ্চল দিয়ে আক্রমণ করা হয় তাহলে আ আ ২ টো বিষয় দেখা যাবে। একটা হচ্ছে যদি খার্গ দ্বীপে আক্রমণ করা হয় তাহলে খার্গ দ্বীপ হচ্ছে ইরানের খুবই নিকটবর্তী একটি দ্বীপ এবং ইরান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে এবং ইরানে আক্রমণ করার জন্য সেক্ষেত্রে হয়তো প্যারাটুপার ব্যবহার করতে পারে আমেরিকা অথবা আ যুদ্ধ জাহাজ দিয়ে আম আ তাদের ডুবুরি ব্যবহার করার মাধ্যমে নৌবাহিনী অথবা মেরিন সেনা পাঠাতে পারে। তা যদি ইরানের খাকদ্বীপ আমেরিকা আক্রমণ করতে পারে বা দখল করতে পারে তাহলে ইরানকে দুর্বল করা সহজ হবে। কারণ ইরানের ৮০-৯০% তেল এই খাকদ্বীপ থেকেই রপ্তানি করা হয়ে থাকে। অন্যদিকে যদি ইরানের খাকদ্বীপে স আ সফ সফলতা অর্জন না করতে পারে তাহলে বন্দর আব্বাস বা হরমুজ প্রণালীতে আক্রমণ করে যদি হরমুজ প্রণালীকে আগের মতো সচল করতে পারে তাহলে বিশ্বের তেলের যে সাপ্লাই চেইন তা স্বাভাবিক হয়ে আসবে এবং তেলের মূল্যমা কমে আসবে। আবার যদি এরকম হয় যে যদি বন্দর আব্বাস অথবা খালদ্বীপে আক্রমণ না করে ইরানের ইরাকের যে সীমান্ত সেই সীমান্ত দিয়ে আক্রমণ করে তাহলে হয়তো তেহরানে আক্রমণ করতে পারে অথবা ইরানের অন্যান্য পরমাণু কেন্দ্র যেখানে রয়েছে ইস্পাহান সেখানে হয়তো প্যারাট্রুপার নামাতে পারে। তাহলে যদি ইরান থেকে ইরাকের যে দূরত্ব সেটা ৪৬৩ কিলোমিটার হবে এবং অন্যান্য স্থানের যে দূরত্ব যে পরমাণু কেন্দ্রগুলো রয়েছে ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূরত্বে অবস্থান রয়েছে এসব পরমাণু কেন্দ্রের। তাহলে এইসব পরমাণু কেন্দ্রে যদি ইরান আক্রমণ চালাতে হয় আমেরিকার তাহলে প্যারাটুপারই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য অবস্থান এবং স্থল অভিযান যদি পরিচালনা করা হয়ে থাকে তাহলে হচ্ছে মিলিশিয়া সহকারে আমেরিকান সেনাবাহিনী যদি আসে তাহলে সেক্ষেত্রে হয়তো কিছুটা ক্ষতি সাধন করা সম্ভব হতে পারে। এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে ইরানে কিন্তু আ ইসরায়েলের প্রচুর পরিমাণে গোয়েন্দা আ বা স আ আ গুপ্তচর অ্যাসেট রয়েছে এবং স্লিপার সেল রয়েছে। সেক্ষেত্রে যদি স্থল অভিযান চালায়, স্থল অভিযানে ইরান যতটা আশা করছে সেই পরিমাণে পারফরম্যান্স হয়তো ইরানের নাও হতে পারে। কারণ ইরান অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ইরান যত গর্জে ঠিক অনেক ক্ষেত্রেই তত বর্ষে না। এবং সেটার সবচেয়ে প্রমাণ হচ্ছে যে ইরানের গোয়েন্দা দুর্বলতা এবং এই গোয়েন্দা দুর্বলতার কারণে ইরান ১২ দিনের যুদ্ধে মার খেয়েছে এবং এই যুদ্ধের শুরুতেও মার খেয়েছে এবং এই যুদ্ধে তাদের যে ৪ স্তর বিশিষ্ট যে কমান্ড ছিল আইআরজিসি তা ধ্বংস হয়ে গেছে এবং তাদের অধিকাংশ যে রাজনৈতিক নেতৃত্ব তা ধ্বংস হয়েছে। এখন দেখা যাক যে আসলে ইরান আম এই স্থলাভিযানের কতটুকু সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হতে পারে। তবে একটা ইরানের জন্য শক্তির বিষয় এই যে ইরানের ৬,০০,০০০ আ ৬,০০,০০০ সামরিক আ নিয়মিত সামরিক বাহিনী রয়েছে এবং ৫৫,০০,০০০ প্যারামিলিটারি অর্থাৎ বাজিস মিলিটারি ফোর্স রয়েছে। যারা ইরানের ট্রেনিং প্রাপ্ত। তো এই ধরনের সুপ্রশিক্ষিত বাহিনী যদি একটি দেশে থেকে থাকে তাহলে সেই দেশে আসলে স্থল অভিযান পরিচালনা করে কতটুকু সফলতা অর্জন করা সম্ভব তাও আসলে প্রশ্নের বিষয়। আমরা যদি দেখে থাকি যে অ্যা অ্যা আগের একজন প্রেসিডেন্টের বক্তব্য ইরানের স্থল অভিযান পরিচালনা করার ব্যাপারে মাহমুদ আহমেদিজ তিনি বলেছিলেন যে, "আমরা আসলে ইরানে ১,০০,০০০ কবর খুঁড়ে রেখেছি। আমরা প্রস্তুত রয়েছি ইরানে আমেরিকার সৈন্যদের কবর রচনা করতে।" তাহলে এই যে হুমকি এটা যদি বাস্তব হয়ে থাকে তাহলে হয়তো আমেরিকা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে যদি স্থল অভিযান চালায়। আর যদি সেটা না হয়ে থাকে এবং যদি ইরানে অবস্থিত যে আমেরিকান স্লিপার সেল বা ইসরায়েলি স্লিপার সেল গোয়েন্দারা সফলভাবে কাজ করতে সক্ষম হয়, তাহলে ইরানের কিন্তু যথাযথ ক্ষতির সম্মুখীন হতে পারে। যদিও এত আত্মবিশ্বাস সম্পন্ন বক্তব্য ইরান দিচ্ছে। অন্যদিকে আরেকটি বিষয় যেটা আমরা এই মুহূর্তে যুদ্ধের আ আ মূল
ঘটনা প্রবাহ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে পাকিস্তান, মিশর এবং তুরস্ক এখন পর্যন্ত কিন্তু সরাসরি আমেরিকার যুদ্ধে পক্ষ নেয়নি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি কিন্তু সক্ষম হয়েছেন কুয়েত, সৌদি আরবকে এবং কাতারকে বোঝাতে এই যুদ্ধে যেন তারা অংশগ্রহণ না করে থাকে। এবং এখন পর্যন্ত আরব আমিরাতকে হচ্ছে এই যুদ্ধে তিনি বুঝাতে সক্ষম হয়েছেন তারা যেন এই যুদ্ধে ফাঁদে না পা দেয়। এবং এই কারণে যে হচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে যে তুরস্কের কারণে এখনো আরব দেশগুলো এই যুদ্ধে অংশগ্রহণ করছে না। এখানে একটি পত্রিকার শিরোনাম শোনাচ্ছি যে, "তুর্কি ইস আর্জিং গালফ আরব স্টেট নট টু জয়েন ওয়ার এগেইনস্ট ইরান।" অর্থাৎ ইরানের বিরুদ্ধে যেন এই আ যু আ যুদ্ধে যেন তারা অংশগ্রহণ না করে এটা তুর্কি আরবদের বোঝাতে কিছুটা হলেও সক্ষম হয়েছে। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কুয়েতে তুরস্কের একটি হেলিকপ্টার আক্রমণের সম্মুখীন হয় এবং সেই আক্রমণে তুরস্কের ইঞ্জিনিয়ার এবং হচ্ছে এ যারা হেলিকপ্টার চালক ছিল তারা আহত এবং অনেকে নিহত হয়। তারপরেও কিন্তু তুরস্ক নিজের আক্রমণ পরিচালনা করেনি। এর ফলশ্রুতিতে আজকে মাসুদ পেজিশকিয়ান যেটা বলেছেন, তিনি বলেছেন যে আমার ভাই রজব তাইয়্যিপ এরদোয়ানকে অনেক ধন্যবাদ। মানে তিনি আজকে আ তুরস্কের প্রেসিডেন্টকে ভাই বলে সম্বোধন করেছেন। এখন দেখা যাক যে যদি এই স্থল অভিযান পরিচালিত হয়। এই স্থল অভিযানের পরিচালনার উপর সফলতা নির্ভর করছে যে আসলে আরবরা কতটুকু এই যুদ্ধে অংশগ্রহণ করে আর তুরস্ক কতদিন পর্যন্ত আরবদের এই যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে পারে। আমরা দেখি যে পরবর্তী পরিস্থিতি কি হয়। তবে এর মধ্যে একটা পজিটিভ দিক হচ্ছে যে বর্তমানে কাতারে আক্রমণের যে পরিমাণ তা কিন্তু কমে এসেছে। এখন ইরান যদি হচ্ছে এরকম উগ্র আচরণ না করে সমস্ত প্রতিবেশীকে খেপিয়ে না তোলে, তাহলে ইরান হয়তো এ যুদ্ধে টিকে যেতে পারে। কিন্তু যেহেতু ইরানের এখন সেন্ট্রাল কমান্ড নেই এবং ইরানের উপ আ উ উপদে স আম আ রাজ্যকেন্দ্রিক বিভিন্ন রাজ্যকেন্দ্রিক যে কমান্ড সিস্টেম, সেই কমান্ড সিস্টেম থেকে হামলা পরিচালিত হচ্ছে। এই কমান্ড সিস্টেম যদি বিবেক বিবেচনার পরিচয় দিয়ে তাদের আরব প্রতিবেশীদের উপর হামলা করা থেকে বিরত থাকে এবং হচ্ছে শুধুমাত্র আমেরিকান ইন্টারেস্ট বা ইসরায়েলি ইন্টারেস্ট অংশগুলোতে আক্রমণ করে, তাহলে হয়তো একটা ভালো পরিস্থিতি ইরানিরা আশা করতে পারে।